আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, 180 দিনের কর্মপরিকল্পনা করার নির্দেশ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের তাগিদ। আমরা এবার 180 ডেজ এর একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন। যে সমস্ত অঙ্গীকার দেওয়া হয়েছে নির্বাচনী ইশতেহারে, সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য কাজ শুরু করা, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা। পবিত্র মাহে রমজানে মুসলিমদের স্বস্তি দিতে কানাডায় নিত্যপণ্যের দামে বিশাল ছাড়, খুশি অভিবাসী বাংলাদেশিরা। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। ব্যক্তিগত সুবিধা নয়, বরং জনকল্যাণই হবে রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনই বার্তা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাষ্ট্র বাংলাদেশি স্বত্বাধিকারী সবার। এ সময় ফ্যাসিবাদী শাসনের সকল সিন্ডিকেট ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পবিত্র রমজান ঘিরে নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। যে দেশের মানচিত্র আঁকা হয়েছে আত্মত্যাগের কালিতে, সে দেশ এখন আর কোনো তাবেদারির নয়, বরং জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সরকার প্রধান। সরকার গঠনের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দেশ আমাদের সবার, প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। ভাষণে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, রাষ্ট্র কারো একার নয়, বাংলাদেশি স্বত্বাধিকারী সবার। ফলে ফ্যাসিবাদী সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর। এ সময় দুর্নীতি দমনে সরকারের কঠোর অবস্থানের ঘোষণাও দেন তারেক রহমান। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। এ সময় একদিকে যেমন মাহে রমজানের শুভেচ্ছা জানান নতুন প্রধানমন্ত্রী, অন্যদিকে মাফিয়া সিন্ডিকেটকে দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মুনাফার মোহ যেন মানুষের কষ্টকে ছাড়িয়ে না যায়। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার, অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। যানজটের নগরীতে স্থবির জনজীবনকে গতিশীল করতে রেলপথের দিকে দৃষ্টি দিয়েছেন প্রধানমন্ত্রী। মাদক জুয়া নিয়ন্ত্রণ সহ জোর দেন মেধা ও দক্ষতায় বর্তমান প্রজন্মকে জনসম্পদে রূপান্তরের দিকেও। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য করতে পারেন, এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। ভাষণে তারেক রহমান বলেন, যিনি ভোট দিয়েছেন বা দেননি, সবার জন্য এই সরকার। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি, অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দেশনা দিয়েছেন আগামী 180 দিনের কর্মপরিকল্পনা করার।
আইনশৃঙ্খলা এবং বাজার নিয়ন্ত্রণ সহ বিএনপির ইশতেহারকে অগ্রাধিকার ধরে কাজ করার নির্দেশনাও তিনি দিয়েছেন। পাশাপাশি বলেছেন, রমজানি ইফতার এবং সেহরির সময় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। দায়িত্ব নেয়ার একদিন পরই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর 1:15 সচিবালয়ে আসেন তিনি, সঙ্গে মন্ত্রিপরিষদের অন্য সদস্যরাও। মন্ত্রিপরিষদ বিভাগে এসে নামাজ এবং দুপুরের খাবার শেষ করে বেলা 3টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন প্রধানমন্ত্রী। সাধারণত বিভিন্ন আইনের অনুমোদন হলেও এই সরকারের প্রথম বৈঠক হওয়ায় ছিল কেবল প্রধানমন্ত্রীর বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য। কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। সার্বিকভাবে আমরা কিভাবে কাজ করব ভবিষ্যতে আছে না নিজেদের মধ্যে আলাপ আলোচনা। সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে মন্ত্রীদের কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী প্রথম বৈঠকেই দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি জানান। মানুষকে কতটা স্বস্তিতে রাখা যায় সব অর্থে, বাজার, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ, সমস্ত দিক থেকে এটা এখন আশু প্রত্যেকের দায়িত্ব। কিছু দৃশ্যমান কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়েও তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন। শ্রমবাজার ওপেন করার জন্য যদি প্রধানমন্ত্রী একটি সফর দেন মিডল ইস্টে, সেটা আমাদের জন্য একটা সম্ভাবনা, নতুন দ্বার উন্মোচন করতে পারে আমাদের জায়গা থেকে, এটিও বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ সহ রমজানে মানুষের ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। 180 দিনকে লক্ষ্য ধরে মন্ত্রিপরিষদকে পরিকল্পনা সাজাতে হবে। অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি, সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে শুরু হলো নির্বাচিত নতুন সরকারের পদচারণা। দেশের সার্বিক স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার তারেক রহমানের সরকারের। অন্তর্বর্তী সরকারের 18 মাস দায়িত্ব গ্রহণ শেষে সচিবালয় পেল নতুন সরকার। প্রায় 2 যুগ পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। দলটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন এই মন্ত্রিসভার সামনে পররাষ্ট্রনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। সচিবালয়ে প্রথম দিন মন্ত্রীরা অফিস করে বললেন, দেশের মানুষকে সাথে নিয়ে তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। সচিবালয় থেকে শানাজি ইয়াসমিন, নিউজ 24। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ সহ নানা দেশের মুসলিম উম্মাহ। চাঁদ দেখা যাওয়ায় স্থানীয় সময় বুধবার থেকে সিয়াম সাধনা শুরু করেছে সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। সৌদির সঙ্গে মিল রেখে সিয়াম পালন করছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন সহ একাধিক মুসলিম প্রধান দেশ। ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলে দেশগুলো মহান আল্লাহর নৈকট্য লাভে প্রার্থনা করলেও স্বস্তি নেই গাজা উপত্যকায়। ভঙ্গুর যুদ্ধবিরতি ও ইসরায়েলের দমন পীড়নে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যাভাব চরমে। নির্মম পরিস্থিতিতেই পবিত্র রমজানকে স্বাগত জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিরা। কানাডায় তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। মুসলমানদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যপণ্যের দাম হাতের নাগালে নামিয়ে আনার চেষ্টা চলছে দেশটিতে। এরই মধ্যে ব্যাপক মূল্য ছাড়ের কথা জানিয়েছেন দোকানিরা। কানাডার প্রতিনিধি লাইলা নুসরাতের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। উত্তর আমেরিকার দেশ কানাডায় তীব্র শীত উপেক্ষা করে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা ক্যালগেরি আকরাম জুম্মা মসজিদে আদায় করলেন তারাবির প্রথম নামাজ, শুরু করলেন সিয়াম সাধনা। 11 মাসের অপেক্ষা শেষ। ধর্মীয় বিধান ও জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করে স্থানীয় সময় বুধবার প্রথম রোজা পালন করেছেন দেশটির ধর্মপ্রাণ মুসলমান সহ প্রবাসী বাংলাদেশিরা। মাহে রমজান উপলক্ষে দোকানে বাড়ছে ক্রেতার ভিড়। পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। ক্রেতার চাহিদা মাথায় রেখে নানা নিত্যপণ্যে বিশেষ মূল্য ছাড়ের পদক্ষেপ নিয়েছেন দোকানিরা। আমাদের যেটা ফোকাস ছিল সে যে মানুষের ক্রয় সীমানার মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদের বিজনেস এটিকেট মেনটেন করে আমরা আপনাদের ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি। বহুজাতিক দেশ কানাডা সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা পাবে এমন প্রত্যাশা ও প্রার্থনা প্রবাসী বাংলাদেশিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় উদযাপনের লক্ষ্যে লেবানন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিধস বিজয় উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গেল রবিবার রাজধানী বৈরুতের সিআইটি কলেজ হলরুমে লেবানন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ঘোষণা করা হয় লেবানন বিএনপির আংশিক কমিটি। জাহিদ হাসান সরকারকে সভাপতি, আসাদুল কবিরকে সাধারণ সম্পাদক এবং শহীদুল ইসলাম শান্তকে সাংগঠনিক সম্পাদকের পদ দেওয়া হয়। আগামী 90 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। ওমানের মরুভূমিতে তরমুজের আশাতীত ফলন ঘটিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি এক কৃষক। রমজান মাস ঘিরে বিশাল আকৃতির তরমুজ ওমানের স্থানীয় বাজারে তৈরি করেছে আলোচনার ঝড়। বিশেষজ্ঞরা বলছেন এই সাফল্য ওমানের কৃষি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ওমান থেকে পলাশ শীলের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ওমানে তরমুজ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বাংলাদেশি কৃষক। দেশটির কৃষি খাতে স্থাপন করেছেন নতুন দৃষ্টান্ত। ওমানে রমজান মাসে তরমুজের চাহিদা থাকে ব্যাপক। এই চাহিদাকে পুঁজি করে আধুনিক কৃষি প্রযুক্তি ও সেচ ব্যবস্থার সাহায্যে নতুন মাইলফলক ছুঁয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। মরুর প্রতিকূল আবহাওয়ায় কৃষক মোস্তফা উৎপাদন করেছেন বিশাল আকৃতির মিষ্টি ও রসালো তরমুজ। তার সাফল্যের খবর ছড়িয়ে পড়েছে সব জায়গায়। স্থানীয় সুপারমার্কেট ও পাইকারি ব্যবসায়ীরা তরমুজ কিনতে ভিড় জমাচ্ছেন তার খামারে। মোস্তফার মতে সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের ফল তার তরমুজের এমন ফলন। ভবিষ্যতে আরো বড় পরিসরে চাষের পরিকল্পনাও করছেন তিনি। আমাদের বাগান, নিজের বাগান, আমাদের এখানে বাম্পার ফলন হয়েছে। গত বছর কাজ করছে প্রায় 25 থেকে 30 জন, এবার আরো বেশি 30 থেকে 35 জন মানুষ কাজ করছে। ফলন করছি মোটামুটি ভালো হয়েছে। আল্লাহ দিলে অসুস্থ ছিল, ঠিক মতো আস্তে আস্তে ফলনের মধ্যে আমরা যে শ্রমিক আছে আমরা ওমানের স্থানীয়দের কাছে মোস্তফার এই উদ্যোগ বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পর্তুগালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ধামাইয়া পাহাড় সংলগ্ন এলাকায় উদ্বোধন হলো শাহজালাল শাহপরার নামে নতুন মসজিদ। মঙ্গলবার কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় মসজিদটির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান ইমাম এবং খতিব অধ্যাপক মাওলানা আবু সাইদ। এতে অংশ নেন কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষও। দেশটিতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই নতুন মসজিদ তৈরি করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। বর্তমানে দেশটির প্রধান মসজিদ হিসেবে পরিচিত লিসবন কেন্দ্রীয় মসজিদ। সারা বিশ্বের মতো পরবাসেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিষ্ঠার সাথে মহাশিবরাত্রি উদযাপন করেছেন প্রবাসী হিন্দু সম্প্রদায়। উৎসবটিতে ভগবান শিবের আরাধনায় মগ্ন থাকেন আয়ারল্যান্ডের বাঙালি অভিবাসীরা। সারা বিশ্বের মতো ডাবলিনেও উপবাস, রাত্রি জাগরণ ও বিশেষ পূজার মাধ্যমে দিনটি পালন করেন শিব ভক্তরা। ডাবলিন থেকে সমীর কুমার ধরের প্রতিবেদন। ডাবলিনে মহাশিবরাত্রি উপলক্ষে নন্দালয় বেদান্তা সোসাইটি এবং বেদিক হিন্দু কালচারাল সেন্টার অফ আয়ারল্যান্ডে আয়োজিত পুজো এবং আধ্যাত্মিক কর্মসূচিতে বহু ভক্ত ও অতিথির উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশে। নন্দালয় এবং বিএসিসিতে প্রায় 10,000 ভক্তের সমাগম ঘটে। এ সময় ডাবলিনে আরো মন্দির প্রতিষ্ঠার দাবি জানান ভক্তরা। আয়ারল্যান্ডের প্রথম স্থানীয় মন্দির, এরকম আয়ারল্যান্ডে অনেকগুলো মন্দির আছে। প্রতি বছরই প্রচুর ভক্তবৃন্দ আপনারা আসেন। আমরা দেশের মঙ্গল কামনা করি যাতে দেশের প্রত্যেকটা নাগরিক তারা শিক্ষা, জ্ঞানে, গুণে সমৃদ্ধিশালী হতে পারে। অনেক ভক্তের সমাগম হয়েছে এখানে, আর আজকে মন্দিরে অনেক মানুষের সমাগম হয়েছে। আমরা চাই বাংলাদেশের সকল মানুষের মঙ্গল এবং শুভকামনা আজকের এই দিনে। মহাশিবরাত্রি ভগবান শিবের উপাসনার একটি মহিমামণ্ডিত রজনী, যা গ্রেট নাইট অফ শিবা নামেও পরিচিত। আধ্যাত্মিক জাগরণ, আত্ম উপলব্ধি ও অন্তর্দর্শনের প্রতীক হিসাবে বিবেচিত হয় এই রাত্রি। তাই তো ধ্যান ও সমবেত প্রার্থনার মাধ্যমে এই পবিত্র রজনী পার করেন ভক্তরা। There are 4,000 devotees attended the event throughout the day. The food, we do prasad and bhajan and seva for the whole day. The prasad is going on from around 10 o'clock in the morning. আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এই উৎসবে সামিল হয়, আর এই উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা বলেন এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আয়ারল্যান্ডের সাংস্কৃতিক সমাজ ও সম্প্রীতি ও ঐক্যের বার্তা।
সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। জুলাই সনদ বাস্তবায়নে সরকার উদ্যোগ না নিলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চেতনাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার ভোরে ফজর নামাজ পড়ে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন জামায়াত আমির এবং সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি মুখে মাস্ক, হাতে গ্লাভস পরিধান করে ঝাড়ু নিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার শুরু করেন। সঙ্গে থাকা নেতাকর্মীরা সব আবর্জনা পলিথিনে তুলে নেন। এমন অভিযানের ধারাবাহিকতা রক্ষা করা হবে জানিয়ে শফিকুর রহমান দেশের সব নাগরিকদের বাড়ির নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেনের ময়লা, ছড়ার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। সরকার দলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার উদ্যোগ না নিলে কোনো ছাড় দেওয়া হবে না। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। শাহানুর রহমান, নিউজ 24, ঢাকা। ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক চাপ মাথায় নিয়ে যাত্রা শুরু হলো বিএনপি সরকারের। সেই সঙ্গে সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে নতুন পে স্কেল আর নির্বাচনী ইশতেহারে ঘোষিত নানা প্রতিশ্রুতি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতে সুশাসন ফেরাতে দুর্নীতির লাগাম টানাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সেই সঙ্গে কমাতে হবে মূল্যস্ফীতি, গতি আনতে হবে বিনিয়োগে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ সুমন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আগামীর পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ। আইনি শাসন প্রতিষ্ঠা, কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ তার সামনে। হিসেব বলছে উচ্চ মূল্যস্ফীতি, ধারাবাহিকভাবে কমতে থাকা রপ্তানি আয়, প্রায় 22 লাখ কোটি টাকার ঋণের বোঝা, 6.5 লাখ কোটি টাকার খেলাফি ঋণ, রাজস্ব ঘাটতি আর বিনিয়োগের স্থবিরতা, সব মিলে এক ঝুঁকিপূর্ণ অর্থনীতি মেরামতের ভার নতুন সরকারের কাঁধে। অন্তর্বর্তী সরকার এই 18 মাসে ধরেন 3,54,000 কোটি টাকা ঋণ করেছে, যেটা একক কোনো বছরে স্বাধীনতার এই 55 বছরের ইতিহাসে সর্বোচ্চ একক কোনো বছরের ঋণ। রপ্তানিতে কিন্তু অলরেডি কিছুটা তো নেতিবাচক প্রভাব আমরা দেখছি। তাহলে কিভাবে আমরা এই রপ্তানি বৈচিত্র্যকরণ করা, কস্ট অফ ডুইং বিজনেস কমানো, লিড টাইম কমানো, এইসব জায়গাগুলোতেও তাদের হাত দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়াতে আস্থা ফেরাতে হবে সবার আগে। এর জন্য প্রয়োজন সুশাসন ও ব্যবসার পরিবেশ উন্নয়ন, একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতের সংস্কার এগিয়ে নিতে হবে। একটা দেশে যখন বিনিয়োগ না থাকে, তখন গ্রোথের স্বপ্ন আমরা দেখতে পারি না, আমরা কর্মসংস্থানের স্বপ্ন দেখতে পারি না। আমরা মূল্যস্ফীতির জন্য যে প্রত্যাশা করি মূল্যস্ফীতি কমে যাবে, মূল্যস্ফীতি কমার সেই প্রত্যাশা পূরণ হয় না। আমি যদি গ্যাস সাপ্লাই যদি দিতে না পারি, তাহলে যতই আমি নিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করি না কেন, বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ করবেন না। সুতরাং এইসব জায়গাগুলোতে হাত দিতে হবে। দেশে প্রায় 4 কোটি দরিদ্র মানুষকে স্বস্তি দিতে কর্মসংস্থান তৈরি, ফ্যামিলি ও কৃষি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ফলে এসবের অর্থায়ন এবং সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের চাপও সামলাতে হবে সমানভাবে। ম্যানিফেস্টোতে যে এতগুলো প্রমিস করা হয়েছে, সেখানে ফ্যামিলি কার্ড, সেখানে স্বাস্থ্য কার্ড, বলা হচ্ছে যে কর্মসংস্থান করা হবে। তো এই বিষয়গুলো কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আসবে। সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা বৃদ্ধিরও একটা সুপারিশ আসছে, সেটাও তাদের একটা বিবেচনায় নিতে হবে। সেই সাথে এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ ও শিল্পের বাধা দূর করতে বিচক্ষণ নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।